নমস্কার দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত মন্ত্রিমা এবং আর আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন অধ্যাপক দীপঙ্কর দে। অধ্যাপক দে আপনাকেও স্বাগত। নমস্কার। আ যে বিষয়টা নিয়ে কথা বলবো কারণ জানি এখন ব্যস্ততার সময় আপনার একটু পরেই আ অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার একটা সময় ঘনিয়ে আসছে এবং আপনাকে ছুটতে হবে। আমার একটাই প্রশ্ন যেটা নিয়ে আজকে আপনাকে এই সময়টা চেয়ে নিলাম যেটার কারণে সেটা হচ্ছে যে আ স্টক মার্কেট নির্বাচন গেল এবং তার ফলাফল গেল। স্টক মার্কেট নিয়ে একটা মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হলো। কারণ আমরা যারা খুব সাধারণ মানুষ একদম এগুলো বুঝি না। ব্যাংকে যাই বা ব্যাংকে গেলে কেউ বলে এটা করো, ওটা করো, সেটা করো আমরা করে ফেলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ হঠাৎ করে একটা ধাক্কার সম্মুখীন হয়েছেন। এই যে অর্থনৈতিক জায়গাটাকে এরম করে একটা নাড়াচাড়া করে দেওয়া এবং সেটার ভবিষ্যৎ কি হবে বা বাস্তবিক জায়গা থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা মাথায় না রাখা। রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আমরা দেখেছি এমন কোনো বক্তব্য উঠে এসছে যাতে মানুষজন বিশ্বাস করে হয়তো অনেক টাকা রেখেছেন বা রাখেননি আমি জানি না। এই পরিস্থিতিটা একটু বুঝিয়ে বলবেন ঠিক কি হলো? এই নির্বাচনটার ফলে স্টক মার্কেটে কি প্রভাব পড়লো এবং কেন পড়ল? দেখুন, ভারতবর্ষের স্টক মার্কেট গত কয়েক বছর ধরে খুব আর্টিফিশিয়ালি ইনফ্লেট করা হয়েছে, যেটাকে আমরা বলি বেলুনের মতো ফুলিয়ে দেওয়া হয়েছে। হুম, সেটা হুম, করা সেটা সেটা ম্যানিপুলেটররা করছিলেন। এবং আমরা বহুদিন ধরে বারবার বলার চেষ্টা করেছি যে এই আর্টিফিশিয়ালি স্টক মার্কেটটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলাটা একটা অর্থ ব্যবস্থার পক্ষে স্বাস্থ্যকর নয়। তার হুম, একটা বড় কারণ হচ্ছে যে মানুষ তখন তো খুব একটা আশায় থাকে যে স্টক মার্কেট উঠছে, আমি বড়লোক হব, এই হুম, কথা ভেবে। এবং বিভিন্ন সংস্থা যেখানে আমরা টাকা রাখি হুম, তারাও স্টক মার্কেটে বিনিয়োগ করতে থাকে। হুম, এবং এই বিনিয়োগ করার ফলে ভারতবর্ষের যে যত টাকা তার একটা যদি বড় অংশ স্টক মার্কেটে চলে যায় এবং সেটা যদি ফাটকা বাজারের মতো করে ব্যবহার করে, ধরুন আজকে স্টক কিনলাম কালকে বিক্রি করে দিলাম, এতে হুম, আর্থিক কোনো উন্নয়নের মানে ব্যাপারে ওই টাকাটা খরচ হয় না। ওটা হুম, কিছু লোকের সাময়িক লাভ ক্ষতির ব্যাপারের সাথে জড়িয়ে যায়। তো হুম, আমরা যেটা বলছিলাম যে স্টক মার্কেটকে এভাবে আর্টিফিশিয়ালি ইনফ্লেট করা বন্ধ করো, সেবিকে ইন্টারভেন করতে। প্রায় যারা সুস্থ মানুষ তারা বলছিলেন হুম, যে সেবিকে ইন্টারভেন করতে হবে, কেননা এটা যে কোনো মুহূর্তে যদি বাস্ট করে, মানে যেটা যদি বেলুনটা হুম, ফেটে যায়, তাহলে বহু মানুষ এতে, যারা হয়তো স্বেচ্ছায় বা না জেনে স্টকে টাকা ঢেলেছেন, বিভিন্ন স্টকে। ধরুন আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, হুম, আপনি তো জানেন না আপনার ব্যাংকে যে মিউচুয়াল ফান্ডটা তারা কোথায় ইনভেস্ট করছে, এবং হুম, সেখানে আপনার কোনো রকম কোনো ডিসিশন কাজ করে না, আপনি টাকা রেখে হুম, তো আপনি নিশ্চিন্ত হয়ে আছেন। তাই হুম, এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে, কিন্তু আচ্ছা, সেটা সেটা রাষ্ট্র শোনেনি। কেননা হুম, রাষ্ট্র স্টক মার্কেটে যারা বড় বড় খেলোয়াড় তাদের হুম, কথাটাই তারা ভেবেছেন, এবং স্টক হুম, মার্কেটের মাধ্যমে প্রচুর টাকা ভারতবর্ষে নয়ছয় হয়েছে এবং হচ্ছে। হুম, যাবি হুম, সেই প্রসঙ্গে আছে। দেখুন, নির্বাচনের সময় সাধারণত হুম, যদি সেই নির্বাচনে একটু আনসার্টেনিটি থাকে, এই বছরের হুম, নির্বাচনে যেরকম একটা ছিল, প্রথম হুম। থেকেই ছিল, যদিও নানা কথা শোনা গেছে, মানে তখন ভীষণ স্টক, আনপ্রেডিক্টেবল একটা হ্যাঁ, অবস্থায় ছিল। হুম, তখন স্টক মার্কেটে একটু ভোলাটিলিটি থাকে, এটা একদম হুম, স্বাভাবিক। যারা স্টক মার্কেট দেখেন তারা জানেন, এবং এটার হুম, পিছনে কোনো, মানে এটা কোনো অযৌক্তিক কিছু না, একটা ভোলাটিলিটি হুম, থাকে। কিন্তু এবছর যেটা হলো সমস্যা, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, যেটা পৃথিবীর কোনো দেশের ইতিহাসে সম্ভবত নেই, ভারতে তো হুম, নেই, হুম, নিজেরা আগ বাড়িয়ে বললেন যে হুম, আপনারা ভারতের স্টকে বিনিয়োগ করুন, কেননা 4 তারিখ স্টক মার্কেট বিশাল ফুলে ফেপে উঠবে, মানে হুম, আপনাদের প্রচুর লাভ হবে। হুম, প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে এখতিয়ারে। হুম, স্টক মার্কেটের সম্বন্ধে এ ধরনের বক্তব্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যদিও নির্বাচন হুম, চলাকালীন তিনিও, তখনও তিনি প্রধানমন্ত্রী আমাদের দেশে, হুম, 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 স্বরাষ্ট্রমন্ত্রী, হুম, তাদের ক্যাবিনেটে, তাদের তারা তারা যাবতীয় ক্ষমতার অধিকারী। হুম, ক্যাবিনেটে কি আলোচনা হচ্ছে, ভারতের বিভিন্ন এজেন্সিগুলো, তাদের হুম, কন্ট্রোল তাদের হাতে।
তারা কি ধরনের খবরাখবর দিচ্ছেন সেটা সব তারা জানেন। তাই আমরা বলতেই পারি তারা ইনসাইডার। ভারতীয় স্টক মার্কেটের একটা কথা আছে, ইনসাইডার ট্রেডিং। তারা ইনসাইডার ট্রেডিং এর কিন্তু সে তখনই পার্টিসিপেট করতে শুরু করলেন যে ইনফরমেশনটা তারা বলে দিলেন 4 তারিখে স্টক মার্কেট বিশাল ফেলে পড়বে। কিসের ভিত্তিতে বললেন তারা বললেন না আমাদেরকে। মানুষ ধরে নিল 4 তারিখে তারা ক্ষমতায় আসবেন এবং তার জন্য স্টক মার্কেট আরো বেশি ফেলে উঠবে। এই যে কথাটা বলার ফলে যেটা স্টক মার্কেটে আমরা একটা তার কথাটা শোনার পরে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলাম এবং দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের পদে যারা থাকেন তাদের কথায় মানুষ ভরসা তো করবেন, এটাই খুব স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আমরা একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যেটা হবে, বিশেষ করে আমার যেটা মনে হয়েছিল যে এই স্টক মার্কেটের এই কয়েকদিন ধরে, মানে আমি 21 তারিখে কথাটা বলেছিলাম যে স্টক মার্কেটে আগামী কয়েকদিনে নির্বাচন শেষ হওয়া এবং ফলাফল গণনা অবধি একটা খেলা চলবে এবং এই খেলায় প্রচুর সাধারণ ইনভেস্টরদের ক্ষতি হবে এবং লাভটা তুলবেন যারা বড় খেলোয়াড় তারা তুলবেন। এবং সেটা সম্ভবত আমি যখন অনুমান করেছিলাম ভারতবর্ষের যত দুর্নীতি হয়েছে গত 10 বছরে সমস্ত দুর্নীতিকে ছাড়িয়ে যাবে। এটা আপনারা কি করলে আপনি দেখবেন, বিশেষ করে আমি যদি 1 তারিখ নির্বাচন শেষ হয়েছে তার আগের 3-4 দিন ধরে যদি আপনি স্টক মার্কেটের এটাকে লক্ষ্য করেন, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরে সকালবেলার দিকে স্টক মার্কেটটা পড়ছিল, সকালের দিকে খামিক অল্প একটু সময়, তারপরে স্টক মার্কেটে দেখবেন টাকা ঢুকেছে। মানে টাকাটা কারা ঢোকাবে, তখন কারা বিনিয়োগ করছিল? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছু লোক তো বিনিয়োগ করবেনই। প্লাস আমাদের অনুমান তখন আমাদের পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংকগুলো, এলআইসি, ওএনজিসির মতো পাবলিক সেক্টর অর্গানাইজেশন, তাদেরকে বাধ্য করা হয়েছিল তুমি স্টকে বিনিয়োগ করো যাতে স্টক মার্কেটটা ক্র্যাশ না হয় বা কম পড়ে, কেননা সামনে ইলেকশন গুলো রয়েছে। তাই দেখবেন দুপুরের দিকে স্টক মার্কেটটা আবার বাড়ছিল, বাড়ার পরে স্টক মার্কেটটা বিকেলের দিকে আবার পড়ছিল। মানে এই সকাল থেকে দুপুরের মধ্যে যে বাড়ছিল তারপরে যখন পড়া শুরু করলো মানে তখন তার প্রফিটটাকে তারা বুক করে নিয়েছে। এই যারা খেলোয়াড় তারা টাকাটা নিয়ে নিয়েছে। আপনি তো জানি না, আমরা তো জানি আমাদের ব্যাংক আছে তারা দেখবে। এর পরের দিনে একই ঘটনা ঘটেছে, আবার দেখবেন সকালের দিকে উঠেছে আবার বিকেলের দিকে পড়েছে। এই ওঠা পড়াটা চলা, যত বেশি ফ্লাকচুয়েশন হবে, যত বেশি ভোলাটিলিটি হবে, তত বেশি লেনদেন বেশি হবে, লেনদেনটা হবে এবং তত বেশি টাকা নয় হওয়ার সম্ভাবনা থাকছে। কে কত স্মার্টলি লেনদেনটা করবে। এবার 1 তারিখে যখন লাস্ট ফেজটা হলো তারপর থেকে দেখবেন যে স্টক মার্কেট পড়তে শুরু করেছে। 1 তারিখের পরে মানুষ বোধহয় বুঝতে পেরেছে যে না, মানে যেটা বলেছেন মোদি বাবুরা সেটা বাস্তবিক ক্ষেত্রে ঠিক নয়, হবে না। তখন দেখবেন ওই কদিনে স্টক মার্কেট 2000 পয়েন্টের মতো পড়েছে 1 তারিখ থেকে। এই 1 তারিখ ইলেকশনের পরে 2000 পয়েন্টের মতো পড়েছে। ঠিক 1 তারিখেই বোধহয় না, 1 তারিখ তো শনিবার ছিল, তার আগের দিন 2000 পয়েন্টের মতো পড়েছে। হ্যাঁ, মানে হঠাৎ করে বেশ কিছুটা জার্ক হয়ে আসছিল। হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, ওই 6 পেজের পরে পড়েছে। 3 তারিখ ছিল ইলেকশন আগের দিন। 3 তারিখে হঠাৎ করে আপনি দেখবেন সকাল থেকে স্টক মার্কেট পাগলের মতো উঠতে শুরু করলো। তখনই আমার যেটা ভয়টা মনে হচ্ছিল যে গেল 2500 পয়েন্ট স্টক মার্কেট উঠেছে 3 তারিখে সোমবার। আচ্ছা, তার আগে 1 তারিখে আপনার এক্সিট পোলের বিভিন্ন রকম সংখ্যাগুলো দেখানো হয়েছে, সেটা মানুষ দেখেছে। এই এক্সিট পোল, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সেগুলোকে সব আপনি একসাথে জুড়ে নিন, একের সাথে দেখবেন একটা ক্রোনোলজিটা পেয়ে যাবেন। মানে একটা কথা আছে না, ক্রোনোলজি সমঝিয়ে, আপনি ক্রোনোলজিটা পেয়ে যাবেন। এবং এক্সিট পোলের পর স্টক মার্কেট বুম করলো। যেই মাত্র 4 তারিখে রেজাল্ট শুরু হলো সকাল থেকে স্টক মার্কেট পড়তে শুরু করলো। এবং কারা এই টাকাটা লুট করে নিয়ে চলে গেল?
30 লক্ষ কোটি টাকা এই একদিনে ভারতবর্ষের স্টক মার্কেট থেকে উড়ে গেল। সে টাকাটা গেল কোথায়? আচ্ছা। সেই টাকাটা গেল কোথায়? যে ভয়টা আমরা করেছিলাম যে এটা হবে ভারতবর্ষের গত 10 বছরের সবচেয়ে বড় একটা কেলেঙ্কারি, সম্ভবত সেটাই হলো। এখন প্রাথমিক হিসেবে 30 লক্ষ কোটি টাকা, এবং কোন কোন সেক্টরে ভারতবর্ষের কোন কোন ব্যাংক মানুষের জমানো টাকা স্টক মার্কেটে এভাবে ঢেলে তারা হয়তো টাকা খুইয়েছে, কোন কোন পাবলিক সেক্টর ইউনিট গুলো এটা করেছে, সেটা আস্তে আস্তে বেরোবে। খুব সঙ্গত কারণেই গতকাল সম্ভবত ইন্ডিয়া অ্যালায়েন্স দাবি করেছে যে একটা জেপিসি হোক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। সেটা না হলে পরিষ্কার বোঝা যাবে না। অন্য দেশ হলে, সত্যি কথা বলতে কি, অন্য দেশ হলে এতক্ষণে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়ে যেত। আচ্ছা। এটা 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 চরম অনৈতিক এবং বেআইনি কাজ করেছেন তারা। আজকে একজন স্টক ইনভেস্টর হিসেবে আপনি যদি বলেন আমি তো ভারতবর্ষের সাধারণ নাগরিক, আমি আমার প্রধানমন্ত্রীর উপর ভরসা করে টাকা ঢেলেছিলাম, আমার টাকা এত টাকা, আমি 1 লক্ষ টাকা লস করেছি একদিনে, এই টাকাটা আপনাকে কে দেবে? প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তো সেবির কোনো রেজিস্টার্ড ব্রোকার নন, এবং সেবি রেজিস্টার্ড ব্রোকাররাও এই ধরনের অ্যাডভাইস দিতে পারেন না ওপেনলি। সে আপনি তাকে একটু ফোন করলেন, তো আপনার সাথে চেনা পরিচিত আছে, সে বললো যে এই স্টকটা টাকা ঢালো, এটা ঢেলো না, সেটা অন্য ব্যাপার, তার কনসালটেন্সি। কিন্তু ওপেনলি সেবির চেয়ারম্যান থেকে শুরু করে কোনো রেজিস্টার্ড ব্রোকার এটা বলতে পারে না, কারণ ইনসাইডার ট্রেডিং এ পড়ে যাবে তারা। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যারা ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত জানেন, যারা ইন্টেলিজেন্স ইনফরমেশন গুলো সবার আগে পান, তারা কিভাবে মানুষকে এভাবে মিসগাইড করতে পারেন। এই যে 30 লক্ষ কোটি টাকা প্রাথমিক হিসাবে বলা হচ্ছে স্টক মার্কেটে একদিনে উড়ে গেল, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম এবং খানিকটা সাবধান করার চেষ্টা করেছিলাম, তার জন্য তো দায়ী তো এরা। আমাকে একটা কথা বলুন অধ্যাপক দে, যে এক্ষেত্রে সবচেয়ে খারাপ ঠিক কি হতে পারে? সবচেয়ে খারাপ দেখতে হবে, এই আগামী কয়েকদিনের মধ্যে বেরোবে, যে এখন তো দেখা যাচ্ছে ঠিক আছে বেশ কিছু বড় কোম্পানি, যেগুলো প্রাইভেট কোম্পানি, তাদের স্টকও মার খেয়েছে ইত্যাদি। সবচেয়ে খারাপ হবে ব্যাংকের স্টক। আমি সাধারণ আমার আপনার মতো সাধারণ মানুষের যে ছোট ইনভেস্টার যারা, তারা এই ব্যাপারটা, তারা বড় খেলোয়াড় নয়, তাদের কথা ভেবে বলছি যে ধরুন আপনার যে টাকাগুলো আপনি ব্যাংকের বিভিন্ন স্কিমে রেখেছেন, যেগুলোকে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, তো সেই টাকাগুলো যদি স্টক মার্কেটে সম্ভবত এই সময় তারা বেশ কিছু টাকা খুইয়ে থাকবেন, এবং সেখানে যদি খুব বড় আকারের টাকা খুইয়ে থাকে এবং সেটা যদি আগামী কয়েক মাসের মধ্যে রিকভার করা না যায়, তাহলে তার প্রভাব পড়বে আমাদের সেভিংস এর উপর স্বাভাবিক। কেননা আনলাইক ফিক্সড ডিপোজিট, যেটাতে আপনি একটা মাসের শেষে বা বছরের শেষে একটা পার্টিকুলার ইন্টারেস্ট পান, এই মিউচুয়াল ফান্ডে টাকাটা তো আপনাকে অ্যাসিওর্ড ইন্টারেস্ট দেয় না। সেটা সাথে বলে যে তোমার স্টক মার্কেটে কিভাবে রিটার্ন করবো ইত্যাদি ইত্যাদি, সেগুলোর উপর নির্ভর করে। সেখানে সাধারণ যারা আপনার মতো নাগরিক, যারা অল্প কিছু টাকা হয়তো ঢেলেছেন, এরকম লক্ষ লক্ষ নাগরিকের টাকা হয়তো খানিকটা মার গেছে অলরেডি। এখন নির্ভর করছে আগামী কদিনে সেই টাকাটা আবার স্টক মার্কেটে কনফিডেন্সটা ফিরিয়ে আনা যায় কিনা, সেই টাকাটা আবার তোলা যায় কিনা স্টক মার্কেট থেকে, তার উপর। এবং যেটা হলো, এটা একটা খুব ন্যক্কারজনক ঘটনা ঘটলো। এটা আগামী কয়েক মাসের মধ্যে হয়তো স্টক মার্কেট আবার খানিকটা চাঙ্গা হবে, হওয়ার কথা, মানে আস্তে আস্তে, মানে এতটা না হলেও অনেকটা হবে। কিন্তু যে পদ্ধতিতে স্টক মার্কেটটাকে ক্র্যাশ করা হলো খুব পরিকল্পিত ভাবে, এটা সম্ভবত শুধু ভারত কেন, পৃথিবীর কোনো ডেভেলপ কান্ট্রিতে এটা হয়নি। এটা ভয়ঙ্কর একটা বড় রকমের কেলেঙ্কারি হলো আমাদের চোখের সামনে। এবং যেই কেলেঙ্কারিটার কথা আপনি বলছেন, সেটা সম্পর্কে সাধারণ মানুষ বিশেষভাবে অ্যাওয়্যার নন, কারণ আমরা ব্যাংকে যাই আসি,
যে টাকাটা যে স্কিমে ওরা রাখতে ও বলে সাজেস্ট করে আপনি সেটা করি। আপনি যদি প্রতিদিন আমরা এত সময় থাকতো বা আপনি হুম, যদি সত্যি সত্যি এতটা দিয়ে ইনভলভ হতে চাইতেন, তাহলে আপনি হুম, ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, কারণ আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন কেন, আপনি তো সরাসরি শেয়ার মার্কেটে। ঠিক, ঠিক, ঠিক। সাধারণত দেখবেন চাকরিজীবীরা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা হুম, হুম, ব্যাংকের কোনো আহ, এই ধরনের ফান্ডগুলোতে টাকা রাখেন। হুম, হ্যাঁ, ঠিক হুম, আছে, যদি হুম, একটু বাড়লো ভালো, কেননা ঠিক। ইন্টারেস্ট রেট মাঝখানে খুব হুম, কমিয়ে দিয়েছিল ব্যাংকগুলো। হুম, এত হুম, কষ্টের টাকা, এত ইনফ্লেশন চারদিকে, আমার হুম, যদি একটু সামান্য বাড়লো, তো মানুষ স্বাভাবিকভাবে ওটা করে। কিন্তু হুম, এটা এটা তাদের পক্ষে তাদের টাকা এবং তাদের সঞ্চিত যে অর্থ, সেটা হুম, নিয়ে নয়ছয় করা। ঠিক। এবং যেই পদগুলোর কথা আমরা বলছিলাম, তারা সেই দায়িত্বে থেকে যে কিভাবে করেন সেই প্রশ্নটাই সেটাই বোধহয় ঘুরে ফিরে আসে। সবচেয়ে বড়। আজকে ভারতবর্ষের গণতন্ত্রর তো আমরা দেখেছি কি অবস্থা হয়েছে, হুম, হুম, এবং তারা ওই পদে থেকে কি করে হুম, এটা বলতে পারেন, এবং হুম, তার বলার পরে যে আজকে ক্র্যাশ করলো, তার দায় কি তারা নেবেন? ঠিক, প্রশ্নটা হচ্ছে, দায় নেওয়ার ক্ষমতা কি তাদের আছে? ৩০ লক্ষ কোটি ঠিক। টাকা দায় বলে আমি দায় নিলাম, মানে কি করলাম? ৩০ লক্ষ হুম, কোটি টাকা তুই ফেরত দিতে পারে, যা দেওয়া যা হুম, হয়ে গেছে, যা হওয়ার। হুম, হুম, ঠিক। আমার 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 ব্যক্তিগতভাবে যে নাগরিক হিসেবে আমার একটা দাবি রয়েছে, জেপিসি তো অবশ্যই হওয়া উচিত, যেটা হুম, কংগ্রেস দাবি তুলেছে, এবং কংগ্রেস না, হুম, অনেকেই করেছেন, হুম, গোটা অ্যালায়েন্স করেছে, ইন্ডিয়া হুম, অ্যালায়েন্স করেছে এটা, হুম, এবং বিভিন্ন হুম, দলের মুখপাত্ররা সেটা দাবি করেছেন। হুম, হুম, সবার আগে আমার মনে হুম, হয় যে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় স্বীকার করে এর জন্য সবার আগে হুম, তাদের উচিত যে তারা তারা যে ভুল করেছেন, অন্যায় করেছেন, হুম, সেই দায়টা আগে হুম, স্বীকার করুন। হুম, তারপর হুম, জেপিসি কি সিদ্ধান্ত নিল সেটা দেখা যাবে। হুম, আপাতত হুম, এটা অন্তত করুন। নাহলে আজকে মানুষের কিন্তু সেবির ওপরে বা ভারতের হুম, স্টক মার্কেটের উপরে ভরসা থাকবে না। বিদেশি হুম, ঠিক। বিনিয়োগকারীরাও ভরসা পাবে না। তাই হুম, এটা হুম, ভারতবর্ষের ইমেজ একটা বড় সংকট দেখা দিয়েছে। এটা হুম, খুব ঠিক, গুরুত্বপূর্ণ। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক দে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমার কাছে এইটুকু স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল। আমার কাছে অনেকেই মেসেজ করেছিলেন, ইনবক্স করেছিলেন যে এই যে স্টক মার্কেটে জিনিসটা হচ্ছে এটা মানে নির্বাচনের প্রভাব কতটা রয়েছে। এবার বোধহয় কিছুটা পরিষ্কার হলো যে, যে বিপদ বা বিপত্তিটা অলরেডি ঘটে গেছে সেটার দায় বা দায়িত্ব যাদের নেওয়ার কথা তারা খুব একটা বিবেচকের মতন কাজ হয়তো করেননি। ধন্যবাদ বিশ্লেষণ করার জন্য। এখন আগামী দিনে দেখা যাক কোন পর্যায়ে আমরা থাকি। হয়তো সেই পর্যায়ে দাঁড়িয়ে আবার আপনার সঙ্গে আপনার মুখোমুখি হতে পারব। খুব, খুব ভালো লাগলো সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতির অধ্যাপক দীপঙ্কর দে এবং স্টক মার্কেট নিয়ে যে আ একটা মনে দ্বিধা কিন্তু হইচই চলছে আমাদের প্রত্যেকের। আ আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। কারণ দৈনন্দিন নুন আনতে পান্তা ফুরোয় যাদের কিছু টাকা থাকলে ব্যাংকে যাই হয়তো গিয়ে জিজ্ঞাসা করি কি করতে হবে। সেটা ব্যাংকের মানুষজন যেমন গাইড করেন আমরা করে দিই। কিন্তু যারা দায়িত্বে ছিলেন আ দেশের সার্বিক দায়িত্ব তাদের কেউ যখন এই ধরনের মন্তব্য করে ফেলেছিলেন এবং তাদের কথা ভরসা করে আ অর্থনীতির এই জায়গাটায় এরকম একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে সেখানে প্রশ্ন তো বোধহয় থেকেই যায়। আমরা সকলেই আশাবাদী, আশা রাখবো যে খুব খারাপ পরিস্থিতি হয়তো হবে না। কিন্তু সেই পরিস্থিতিটা তৈরি হওয়ার অবস্থাটা কেন মানে তৈরি করা হলো এটা বোধহয় প্রশ্ন থেকেই যায়। আপাতত আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। দৃষ্টিভঙ্গির Facebook, Twitter, Instagram ফলো করে দিন। আর YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।